হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা নিশ্চয়ই জানো যে রেলের গ্রুপ ডির কিন্তু ঘন্টা বেজে গেছে, এবং রেলের গ্রুপ ডি যদি পাস করতে হয় তো তার জন্য সায়েন্স একটা ইম্পর্টেন্ট জায়গা। সায়েন্স থেকে 25 নাম্বার রয়েছে, টেকনিশিয়ানে 40 নাম্বার রয়েছে, অর্থাৎ রেলে পাস করার জন্য সায়েন্সের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জনন বা রিপ্রোডাকশনের থিওরি ক্লাস প্লাস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। আজকে পার্ট 1 করব, অন্য আরেকদিন পার্ট 2 করব। আজকে মূলত আমরা অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন, সেই অযৌন জনন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের 99 শিফটের অনেকগুলো ক্লাস করিয়েছি, তোমাদের টেকনিশিয়ানে প্রায় বলবো যে 21 শিফট কমপ্লিট করে দিয়েছি, দুটো শিফট বাকি রয়েছে। প্রত্যেকটা পরীক্ষার যখন প্রিভিয়াস ইয়ার সায়েন্সের আমি কমপ্লিট করাচ্ছিলাম তখন তোমরা দেখেছো এই রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে বারবার কিন্তু প্রশ্ন এসেছে। তার জন্য তোমরা আমাকে বলেছো যে স্যার আপনি রিপ্রোডাকশনের উপর একটা থিওরি ক্লাস দিন। তো তোমাদের কথা ভেবে আমি কিন্তু এই রিপ্রোডাকশন ক্লাসের উপর থিওরি ক্লাসটা দিচ্ছি। ভিক্টরি এডুকেশনের পক্ষ থেকে যে জায়গায় তোমাদের প্রশ্ন আসছে ঠিক সেই জায়গাগুলো একটু ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বোঝানোটাই কিন্তু আমি তোমাদের বোঝাই সেইভাবে। তার জন্যই ভিক্টরি এডুকেশন থেকে 57 জন পরীক্ষার্থী কিন্তু আজকে টেকনিশিয়ান 2024 গ্রেড 3 এক্সামে এতটা সফলতা অর্জন করেছে। তাই প্রত্যেককে বলবো এই ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দেবে যে তুমি বাংলায় বুকে অত্যন্ত ভালো একটা চ্যানেল খুঁজে পেয়েছো যেখানে রেলের প্রিপারেশন এত সুন্দরভাবে করানো হয়। তোমার বন্ধুদের তুমি দেখিয়ে দিতে পারো। শুরু করব আজকের ক্লাস। বিগত বছরেও কিন্তু তোমাদের আমি এরকম কিছু রিভিশন ক্লাস করিয়েছিলাম, এবছরের রিভিশন ক্লাস শুরু করব। জাস্ট এটা ট্রেলার একটা, ঠিক আছে? যারা আমাদের ফুল এরকম পুরো ক্লাস চাইছো এনসিআরটি লাইন বাই লাইন, তারা আমাদের পেইড ব্যাচে ইনক্লুড হতে পারো, নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে। ইউটিউবে কিছু কিছু ক্লাস করাবো, বাট ইউটিউবে ম্যাক্সিমাম রিভিশন প্লাস এমসিকিউ থাকবে। ফুল বুক যারা রিভিশন করতে চাইছো উইথ থিওরি, এমসিকিউ, প্রিভিয়াস কোশ্চেন, 99 শিফটের প্রিন্টেবল ফরম্যাট কোশ্চেন, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারো। ক্লাসের কন্টেন্ট দেখে তুমি অবশ্যই ভর্তি হও, কন্টেন্ট এবং ক্লাস তোমাকে নিরাশ করবে না। চলো শুরু করছি। দেখো, প্রথমে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে রিপ্রোডাকশনটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে অযৌন জনন, অর্থাৎ যেখানে কোনো গ্যামেটস থাকে না, যেখানে একজন প্যারেন্ট ইনক্লুড থাকে, দুটো প্যারেন্ট থাকে না, অর্থাৎ একটা মেল একটা ফিমেল এগুলো ইনক্লুডেড থাকে না, তাকে আমরা বলি অযৌন জনন। সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ তাদের কিন্তু আমরা এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো প্যারেন্ট থাকে। যেমন এই যে মানুষের যে বাচ্চা হয়, কন্যা বা পুত্র সন্তান যখন হয়, সেখানে একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেটের যে মিলন, সেই মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু বাচ্চার উৎপত্তি ঘটে, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেমন ধরো বীজের উৎপাদন, এই যে উদ্ভিদের যে বীজের উৎপাদন হচ্ছে, বীজ তৈরি হচ্ছে, বীজ থেকে চারা গাছ জন্মায়, সেটা কি স্যার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? উত্তর হচ্ছে নো, নেভার। কারণ এই যে বীজ উৎপন্ন হচ্ছে, বীজ উৎপন্ন হওয়াটাও কিন্তু একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। উদ্ভিদেরও কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এটা অনেকের ভ্রান্ত ধারণা আছে যে উদ্ভিদের বোধহয় শুধু ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, না। ঠিক আছে, এবার হচ্ছে ইনভলভস নো গ্যামেটস। যৌন প্রজননে গ্যামেটস ইনভলভ থাকে, কিন্তু অযৌন প্রজনন বা আমরা বলতে পারি যে অযৌন যে জনন, সেখানে কিন্তু গ্যামেট ইনভলভ থাকে না। এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অফস্প্রিং গঠিত হয় বা যে অপত্য প্রাণী সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু তার সমস্ত কিছু পুরো সদৃশ হয় প্যারেন্টের মতো। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিছুটা জেনেটিক্যালি ডিফারেন্ট হয়, যেহেতু ডিএনএটা ফিঙ্গারপ্রিন্টিং অনেক সময় প্রবলেম থেকে যায়, তাহলে ডিএনএ কপির সময়, ফিঙ্গারপ্রিন্টিং বলা ভুল, ডিএনএ কপির সময় কিছু এরার থাকে, সেই এরারটাই পরবর্তীকালে ভ্যারিয়েশন বা প্রকরণ সৃষ্টি করে। তাই সেক্সুয়াল রিপ্রোডাকশনে প্রকরণ সৃষ্টি হয়, কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে প্রকরণ সৃষ্টি হয় না। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভাগগুলো কি কি আজকে আমরা পড়বো খুব ভালো করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন নেক্সট পার্টে পড়বো আমরা, ফুল এবং ফুলের পার্টস নেক্সট ক্লাসে পড়বো, এবং মানুষের যে মেল অর্গান ফিমেল অর্গান তার হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম নেক্সট পার্টে পড়বো। আজকে আমরা পুরো ক্লাসটা জুড়ে আলোচনা করব ফিশন,
বা বিভাজন, বাডিং বা কোরকোদ্গম, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন, স্পোর ফরমেশন বা রেণুর সংগঠন, ভেজিটেটিভ প্রপাগেশন বা উদ্ভিজ যে প্রজনন বা অঙ্গজ যে জনন, সেগুলো সম্পর্কে জানবো, রিজেনারেশন পুনরুৎপাদন। ইংলিশ টার্মগুলোর সাথে সাথে বাংলা টার্মগুলো, এবং ইংলিশ এবং বাংলা যারা বাংলাতে পড়ছে আমি প্রত্যেককে বলবো যে ইংলিশ টার্মগুলো একটু মাথার মধ্যে রাখো, কারণ এই টার্মগুলো ডাইরেক্ট কিন্তু বাংলাতে চলে আসতে পারে। ক্লিয়ার? চলো তাহলে আমি অযৌন জননের কি কি ধরনগুলো পড়লাম, বিভাজন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, বাডিং, অঙ্গজন, রেণু গঠন। প্রশ্ন কি রকম আসে সেটাও আজকে লাস্টের দিকে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে পুরো জিনিসটা আমি ক্লিয়ার করব। যাদের মনে হচ্ছে যে স্যার একটু স্লো পড়াচ্ছেন তারা একটু স্পিড বাড়িয়ে দেখবে। প্রথমে রয়েছে ফিশন বা বিভাজন। ফিশন মানে কি? ফিশন মানে ভাগ হয়ে যাবে। এই দুটো হাত একসাথে ছিল, দুটো হাত ভাগ হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে ফিশন। এই ফিশনটা কাদের হবে? সাধারণত এককোষী জীবেদের ক্ষেত্রে এই ফিশন বা বিভাজন আমরা দেখতে পাই। তাহলে মূলত কার দিয়ে দেখতে পাই না? এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বা ফিশনের ফলে নতুন জীবের সৃষ্টি হয়। যারা এককোষী রয়েছে তাদের ক্ষেত্রেই দেখতে পাবো। এটা কিন্তু বহুকোষীতে আমরা কিন্তু, বা বহুকোষী বা মাল্টিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ফিশন বা বিভাজন দেখতে পাবো না। ফিশন প্রক্রিয়া কি হয় না, বহু ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া কোষ বিভাজনকালে শুধুমাত্র দুটি সমান খণ্ডকে বিভক্ত হয়ে যায়। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ার দেহ কিন্তু আমরা বিভাজন দেখতে পাই, কারণ এরাও কিন্তু এককোষী। অ্যামিবার মতো জীবকোষ বিভাজনকালে একটি কোষ বিভক্ত দুটি কোষের সৃষ্টি করে। এইবার দেখো ভালো করে বোঝো, এই যে অ্যামিবা, এই অ্যামিবার কিন্তু, অ্যামিবা কি হয়? অ্যামিবা একটা এককোষী প্রাণী, ইউনিসেলুলার অর্গানিজম। তাহলে এই যে ইউনিসেলুলার অর্গানিজম, এটাও কিন্তু কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায় বা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে কি হয় না, ভাগ হয়ে দুটি অপত্য প্রাণীর সৃষ্টি ঘটে বা দুটো প্রাণীর সৃষ্টি হয়। তো এটাও কিন্তু ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে কি করবে? দুটো আলাদা আলাদা কিন্তু অ্যামিবার সৃষ্টি করবে। এটাকেই আমরা বলছি দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। তাহলে এই যে একটা যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে যেহেতু দুটো ভাগে, বাই মানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা দ্বিবিভাজন বলবো। তাহলে বিভাজন দু প্রকার, একটা হচ্ছে দ্বিবিভাজন, যখন একটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে দ্বিভাজন বলছি। আর একটা হচ্ছে বহু বিভাজন, মানে অনেকগুলো অংশ যখন একটা থেকে যখন অনেকগুলো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বহু বিভাজন বলছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট অংশটা, এটা কি? নিউক্লিয়াস। আর এই পুরোটা কি? একটা কোষ। তার মানে এই অংশটা যদি কোষের সাইটোপ্লাজম, তাহলে প্রথমে নিউক্লিয়াসটা ভেঙে গেল, দুটো অংশে ভাগ হয়ে গেল, নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল গুলো ট্রান্সফার হয়ে গেল। তারপর দেখো একটা কোষের মধ্যে ডাম্বেল আকৃতি গঠন করলো, এবং পরবর্তীকালে নিউক্লিয়াসটা দুদিকে গিয়ে সাইটোপ্লাজমের মধ্যে ভাগ হলো, এবং কি হলো? দুটো আলাদা আলাদা কোষের সৃষ্টি হলো। এটাকে বলা হয় দ্বিবিভাজন। আর এই যে অ্যামিবার যে দ্বিবিভাজনটা, এটা যে কোনো তলে ঘটতে পারে। যে কোনো তল মানে কি? এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, যে কোনো তলে ঘটতে পারে। এইটা অনেকে বুঝতে পারো না যে যে কোনো তলে মানে কি। যে কোনো তলে মানে এই যদি একটা অ্যামিবা হয় এইভাবে ভাগ হতে পারে, এই যদি একটা অ্যামিবা হয় এইভাবে ভাগ হতে পারে, এই যদি একটা অ্যামিবা হয় এইভাবে ভাগ হতে পারে। কারণ কি? প্রত্যেকটা তলে কিন্তু তার বিভাজন ঘটতে পারে। এটা বহুবার প্রশ্নে এসেছে। তুমি 99 শিফট ধরে নাও, তুমি 2024-এর এএলপি ধরে নাও, তুমি 2024-এর টেকনিশিয়ান ধরে নাও, আমি এখনো বলছি তুমি 2025-এর গ্রুপ ডি যে কোনো না যে কোনো একটা শিফটে এই প্রশ্নটা থাকবেই যে অ্যামিবার দ্বিবিভাজন কোথায় ঘটে না, যে কোনো তলে ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, মানে পরবর্তী জায়গাতে দেখো। এবার লিসমেনিয়া, এই লিসমেনিয়াটা কি? না, লিসমেনিয়া স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে যে এটা কি প্রাণী। না, এটা হচ্ছে লিসমেনিয়া। লিসমেনিয়া কি? কালা জ্বরের হচ্ছে জীবাণুর নাম হচ্ছে লিসমেনিয়া। তো এই লিসমেনিয়ার কি হচ্ছে না, লিসমেনিয়ার আরো কিছু আমরা সংগঠন দেখতে পাই, যেমন লিসমেনিয়া। এই লিসমেনিয়াও দ্বিভাজন হচ্ছে অ্যামিবার মতোই, কিন্তু পার্থক্যটা কোথায়? না, পার্থক্য হচ্ছে দেখো, লিসমেনিয়ার স্ট্রাকচারটা কিন্তু অ্যামিবার মতো এরকম স্ট্রাকচার নয়, সুষম স্ট্রাকচার নয়, অসম স্ট্রাকচার। যেহেতু অসম স্ট্রাকচার এবং এদের চাবুকের মতো একটা গঠন থাকে, তাই এর এই যে নির্দিষ্ট তল, এই নির্দিষ্ট তলেই কিন্তু বিভাজন সম্ভব। কখনোই কিন্তু এইভাবে বিভাজন হবে না, কখনো এই বরাবর বিভাজন হবে না, কখনো এই বরাবর বিভাজন হবে না। সবসময় কিন্তু এই যে নির্দিষ্ট তল দেখো, এই অংশটাই কিন্তু বিভাজন হবে। এই যে বিভাজন হচ্ছে দেখতে পাচ্ছ, এই অংশটাতেই কিন্তু বিভাজন হবে। অর্থাৎ লিস্টম্যানিয়ার কালাজ্বরের জীবাণু, তারও কিন্তু বিভাজন ঘটে। সেটা একটা এককোষী প্রাণী, তারও বিভাজন ঘটে। কিন্তু পার্থক্যটা কোথায়? অ্যামিবার যে কোনো তলে ঘটতে পারে, এনি প্লেনে ঘটতে পারে, কিন্তু লিসমেনিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা নির্দিষ্ট প্লেনেই কিন্তু ঘটবে। ঠিক আছে, একটা সুনির্দিষ্ট সজ্জা রীতিতে কিন্তু দ্বিভাজন ঘটে। এটা এমন কোন রেলের পরীক্ষা নেই 2024-এর এএলপি, 2024-এর টেকনিশিয়ান
2022-এর গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমি আবার বলছি, আচ্ছা আর একটা প্রাণীর এক্সাম্পল যদি আমি এক্সট্রা করে এখানে বলতে চাই, যেটা এনসিইআরটি বইতে নেই, সেটা হচ্ছে প্যারামেসিয়াম। এই প্যারামেসিয়ামেরও কিন্তু এটা একটা এককোষী প্রাণী, এরও কিন্তু দ্বিবিভাজন ঘটে। তাহলে এনসিইআরটি তে দুটো এক্সাম্পল রয়েছে, আমি তোমাদের আরো একটা এক্সাম্পল তোমাদের কিন্তু বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ক্লিয়ার করতে পারছি কি তোমাদের বিষয়টা? ওকে, ক্লিয়ার। তাহলে অ্যামিবার হচ্ছে দ্বিভাজন ঘটে যে কোনো তলে, আর লিসম্যানিয়ার দ্বিভাজন ঘটে কিন্তু সুনির্দিষ্ট সজ্জায়। এবার আসছে ম্যালেরিয়ার পরজীবী। ম্যালেরিয়ার পরজীবী কি? প্লাজমোডিয়াম। আচ্ছা, ম্যালেরিয়ার পরজীবী আমাদের শরীরের মধ্যে কোথায় ঢোকে? আরবিসির মধ্যে, অর্থাৎ রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু ম্যালেরিয়ার পরজীবী ঢুকে যায়, আমরা প্লাজমোডিয়াম বলি। সেই প্লাজমোডিয়ামের মধ্যে কি হচ্ছে দেখো, কতগুলো অংশে ভাগ হয়েছে। দেখো প্লাজমোডিয়াম কতগুলো অংশে ভাগ হয়েছে। এটাও একটা ইউনিসেলুলার অর্গানিজম, বাট এর মাল্টিপল ফিশন ঘটে বা বহু বিভাজন ঘটছে, বা অনেকগুলো ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বা বিভাজিত হয়ে বহু অপত্য কোষ সৃষ্টি করছে। তাহলে দ্বিভাজন কার কার ঘটছে? লেসমেনিয়া এবং হচ্ছে অ্যামিবা। আর বহু বিভাজন ঘটছে কার কার? না প্লাজমোডিয়ামের বহু বিভাজন ঘটছে। দেখো একটা কোষের মধ্যে কিন্তু অনেকগুলো এই কিন্তু সৃষ্টি করছে। কি বললাম? একটা কোষের মধ্যে কিন্তু অনেকগুলো বিভাজন সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? ওকে, চলো, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, নেক্সট বিষয়ে আমরা চলে যাব। নেক্সট যে ভাগটা, এটা হচ্ছে খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট গঠন হবে, প্রত্যেকটা বিষয় বোঝো। দেখো এখানে একটা কাজ দিয়েছি, ওয়ার্ক, অনেকে এগুলোকে ইগনোর করে চলে যাও। সোমনাথ স্যার এবং ভিক্টরি এডুকেশনের যে পড়ানো না, অন্যান্য থেকে অনেক আলাদা। আমি পড়াতে ভালোবাসি এবং আমি তোমাদের পরীক্ষার সিলেকশনের জন্য কন্টেন্ট কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা তুলে দেখাই তোমাদের। তাই এই ওয়ার্ক গুলোকে কখনো আমি বাদ দিই না। দেখো ওয়ার্কে কি বলেছে, প্রশ্ন কিভাবে আসতে পারে দেখো আমি বোঝাচ্ছি তোমাদের। এমন একটি পুকুর বা জলাশয় থেকে জল সংগ্রহ করো যার জলের বর্ণ গাঢ় সবুজ। তাহলে সূত্রাকার গঠন বর্তমান, এই যে এই টাইপের জলটা দেখতে পাচ্ছ, এই টাইপের জলটা এই যে সূত্রাকার হয়ে যায় না পুকুরে তোমার বাড়ির কাছে, আমি কখন এটা তোমাদের প্র্যাকটিক্যালি তুলে এনে দেখাবো। তো দেখবে এই যে গঠনটা না, এই যে এইটা হচ্ছে স্পাইরোগাইরা। তাহলে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন দেবে তুমি তো এটা পড়োনি, তুমি তো এটা কাজটা পড়োনি, কারণ তুমি শুধু লাইন বাই লাইন পড়ে গেছো, মানে নিজে নিজে পড়েছো। আমার এখানে পড়লে আমি কাজগুলো ওয়ার্ক গুলো পড়িয়ে যাই তোমাদের, এমনকি কিছু কিছু ওয়ার্ক আমি তোমাদের হাতে নাতে করে দেখানোর চেষ্টা করি। তো এখানে বিষয়টা কি, প্রশ্ন কিরকম আসতে পারে? প্রশ্ন ঘুরিয়ে এলো যে একটি পুকুর বা জলাশয় থেকে জল সংগ্রহ করা হলো, সেই জলের বর্ণ গাঢ় সবুজ এবং যাতে একটি সূত্রাকার গঠন বর্তমান। তো এই সূত্রাকার গঠনগুলো কি? এই সূত্রাকার গঠনটি কোন ধরনের অর্গানিজমস এর ফলে হচ্ছে, বা এই সবুজ বর্ণটা কোন ধরনের অর্গানিজমস এর ফলে হচ্ছে, বা এই সূত্রাকার গঠনটির নাম কি? উত্তর কি হবে? স্পাইরোগাইরা। এইরকম প্রশ্ন এলে কিন্তু সহজ প্রশ্ন, বাট তুমি পড়োনি, তাহলে এটা হচ্ছে স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরার কি হবে? খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন হবে। খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন হবে, একটু বুঝিয়ে দিই। আচ্ছা স্যার, প্রথম যে জিনিসটা আমি তোমাদের বলবো, দেখো এর আগে আমি কি পড়েছিলাম? এককোষী জীব বা ইউনিসেলুলার অর্গানিজম, যেটা আমি লেসমেনিয়া, প্যারামেসিয়াম, প্লাজমোডিয়াম বললাম। তাহলে স্যার স্পাইরোগাইরা, যেটা স্পাইরোগাইরা কি ইউনিসেলুলার? উত্তর হচ্ছে নো। এই দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, এই একটা সেল, এই একটা সেল, আর এই একটা সেল, তার মানে প্লাস এই আমাদের বারবার প্লাজমোডিয়াম বলে হয়েছি। স্পাইরোগাইরা কিন্তু ইউনিসেলুলার নয়, স্পাইরোগাইরা হচ্ছে বহুকোষী। বাট কি ধরনের বহুকোষী? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো এইটা হচ্ছে এমন একটা বহুকোষী প্রাণী, বিষয়টা বোঝো। এইটা হচ্ছে এমন একটা বহুকোষী প্রাণী, দেখো এর যে কোষের যে স্ট্রাকচার দেখো সেম, এই কোষের স্ট্রাকচারটাও যেমন, তার ঠিক পরের কোষের স্ট্রাকচারটাও সেম, আবার তার ঠিক পরের কোষের স্ট্রাকচারটাও কিন্তু সেম। অর্থাৎ এই যে স্পাইরোগাইরা, এই স্পাইরোগাইরা কিন্তু প্রত্যেকটা সেলের যে স্ট্রাকচার, প্রত্যেকটা সেলের যে গঠন, সেই প্রত্যেকটা সেলের গঠন কিন্তু সেম। অর্থাৎ এই বহুকোষী যে জীবটা স্পাইরোগাইরা, এর দেহের গঠনটা সরল, জটিল নয়। কিন্তু জটিল কখন হবে না, মনে করো আমাদের দেহে আমরাও তো বহুকোষী প্রাণী, আমাদের দেহে কি হচ্ছে বা অন্যান্য প্রাণী দেহে কি হচ্ছে, তাদের কোন কোষটা মনে করো ডিম্বাকৃতি, কোন কোষটা মনে করো ষড়ভুজাকৃতি, বিভিন্ন কোষের গঠন অনুযায়ী। কিন্তু এর দেহে প্রত্যেকটা কোষের আকার কিন্তু বা সাইজ কিন্তু সেম। অর্থাৎ এটা
সরল বহুকোষী বা সরল সংগঠন মানে কোষযুক্ত বহুকোষী একটা জীব স্পাইরোগাইরা। এবার ফ্র্যাগমেন্টেশনটা কি রকম হচ্ছে দেখো না, ফ্র্যাগমেন্টেশনটা কি হচ্ছে, যখন ফ্র্যাগমেন্টেশন এবং রিজেনারেশন দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা করতে পারো না, দুটোকে গুলিয়ে ফেলো, আজকে দুটোর মধ্যে ভালো করে ডিফারেন্স আমি বোঝাবো, খুব গুলিয়ে ফেলো তোমরা। এই যে ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে, ফ্র্যাগমেন্ট গঠন হচ্ছে মানে কি, যখন এই স্পাইরোগাইরা মনে করছে যে না এইবার আমি অপত্য সৃষ্টি করবো, তখন কি করছে, এই ইচ্ছা করে নিজের থেকে যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবে, যখন স্পাইরোগাইরা নিজে ম্যাচিওর হচ্ছে এবং মনে করছে যে এইবার আমার অপত্য সৃষ্টি করতে হবে, এইবার আমাকে বংশ বিস্তার করতে হবে, দেন সে কি করছে না, দেন সে নিজেকে ভেঙে ফেলছে, দুটো তিনটে টুকরোতে ভেঙে ফেলছে। এই যে একটা ফ্র্যাগমেন্ট গঠন হয়েছে, এই যে একটা ফ্র্যাগমেন্ট গঠন হয়েছে, এই যে একটা ফ্র্যাগমেন্ট গঠন হয়েছে, এবার পরে এই ফ্র্যাগমেন্ট গুলো গ্রো করছে এবং পরে এইগুলো নতুন একটা স্পাইরোগাইরা সৃষ্টি করছে। আবার এটা যখন বাচ্চা স্পাইরোগাইরা রয়েছে, এটা যখন আবার ম্যাচিওর হয়ে যাবে, এটা আবার কিন্তু ফ্র্যাগমেন্টে ভেঙে যাবে, এটা আবার কিন্তু ফ্র্যাগমেন্টে ভেঙে যাবে, এটা আবার কিন্তু ফ্র্যাগমেন্টে ভেঙে যাবে। অর্থাৎ স্পাইরোগাইরা যখন মনে করছে যে না আমাকে এবার জনন করতে হবে বা রিপ্রোডিউস করতে হবে, সে কিন্তু নিজেকে ভেঙে ফেলছে এবং ভেঙে ফেলে সেই পার্টিকুলার পার্ট গুলো কিন্তু গ্রো করছে, দ্যাট ইজ তাকে আমরা বলছি খন্ডি ভবন। এনসিইআরটি বইতে কি লেখা রয়েছে দেখো, বুঝতে পেরেছো? তাহলে স্পাইরোগাইরা আমরা পুকুর থেকে পাই, গ্রিনিস যে পুকুরগুলো থাকে, যে হাত তুললে একটা দেখবে লালার মতো একটা অংশ, মানে কি বলবো, যে পিচ্ছিল একটা পদার্থ হাত দিয়ে তুললে জলটা চলে আসে, দ্যাট ইজ স্পাইরোগাইরা। ওকে, ফ্র্যাগমেন্টেশন বলে যে তুলনামূলক সরল দেহ সংগঠন বিশিষ্ট বহুকোষী জীবসেও সরল জনন প্রক্রিয়াগুলো কার্যকরী হতে পারে। অর্থাৎ কোনটা না, এই খন্ডি ভবনটা বা ফ্র্যাগমেন্টেশনটা কার্যকরী হয়। আমি তোমাকে বললাম সরল দেহেই কিন্তু হয়, এটা ডাইরেক্ট প্রশ্ন আসবে এবং টেকনিশিয়ানের প্রশ্ন এসেছে, আমি লাস্টে যখন প্রশ্ন করাবো দেখতে পাবে যে সমস্ত বহুকোষীতে কি ফ্র্যাগমেন্টেশন হয় না, সরল দেহ সংগঠন বিশিষ্ট বহুকোষীয় জীবসমূহতে আমরা এই ধরনের যে জনন, এই ধরনের জননটা দেখতে পাবো। কোন ধরনের জনন না, ফ্র্যাগমেন্টেশন। যেমন স্পাইরোগাইরা, এই স্পাইরোগাইরা পরিণত হলে দেখো যখন ম্যাচিওর হচ্ছে, আমি এক্ষুনি বললাম স্পাইরোগাইরা যখন ম্যাচিওর হচ্ছে শুধুমাত্র কতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, এই খণ্ডগুলো টুকরোগুলো বিভক্ত হয়ে মানে গ্রো করে আবার নতুন একটা জীবে পরিণত হয়। দেখো আবার পরের লাইনটা বলছে সব বহুকোষী জীবের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা সত্য না, সব বহুকোষী জীবে কিন্তু ফ্র্যাগমেন্টেশন হবে না। কেন ফ্র্যাগমেন্টেশন হবে না? কারণ তাদের কোষের আকৃতিগুলো আলাদা আলাদা বা তারা জটিল সংগঠন বিশিষ্ট, এদের ক্ষেত্রে কেবলমাত্র একের পর এক কোষ বিভাজিত নতুন অপত্য কোষ গঠন করতে পারে না। এর কারণ হলো যে আমরা এমন অনেক বহুকোষী জীব দেখি যাদের দেহ এলোমেলো হয় বিন্যস্ত কিছু কোষের সমষ্টি মাত্র নয়, ঠিক আছে, অর্থাৎ এলোমেলো ভাবে বিন্যস্ত কিছু সমষ্টি মাত্র নয়, বোঝা যাচ্ছে, যাদের দেহ কেবল এলোমেলো ভাবে বিন্যস্ত কিছু কোষের সমষ্টি মাত্র। বিশেষিত কোষসমূহ কলারূপে সংগঠিত এবং কলাসমূহ সংগঠিত অঙ্গ গঠন করে, এই অঙ্গগুলোতে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে। অর্থাৎ জটিল বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে জটিল যাদের সংগঠন তাদের তো একই রকম কোষ নেই যে তিনটে কোষকে ভেঙে দিয়েছে, এ কি করেছে, তিনটে আলাদা আলাদা কোষকে ভেঙে দিয়েছে, দিয়ে সেইটাকে গ্রো করিয়ে দিয়েছে, কিন্তু আমাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট কোষ। তাই বহুকোষী জীবদের ক্ষেত্রে অধিকতর জটিল জনন পদ্ধতি ব্যবহার করা হবে এবং এত সরল জনন পদ্ধতি ব্যবহার করা হবে না। বোঝা গেছে? তাহলে আমি আর একবার বলছি, সরল সংগঠন বিশিষ্ট যে দেহ সেখানেই কিন্তু এই ফ্র্যাগমেন্টেশনটা হবে, বাট বহুকোষী এক কোষীতে কিন্তু হবে না, এটা বহুকোষীদের ক্ষেত্রে হবে। এবং সমস্ত বহুকোষী বা জটিল সংগঠন বিশিষ্ট বহুকোষীতে কিন্তু ফ্র্যাগমেন্টেশন হবে না, শুধুমাত্র স্পাইরোগাইরাতে হবে। এবার আছে রিজেনারেশন। রিজেনারেশন মানে কি না, যখন একটা অর্গানিজম নিজেকে রিজেনারেট করবে, নিজেকে আবার নতুন ভাবে জেনারেট করে সে বেড়ে যাবে, তখন তাকে পুনরুৎপাদন বা রিজেনারেশন বলি। তুমি বলবে স্যার আপনি তো এক্ষুনি ফ্র্যাগমেন্টেশন বোঝালেন আর বললেন যে ফ্র্যাগমেন্ট একটা গঠন হবে, সেটা আবার পুনরুৎপাদন মানে সেটা আবার গ্রো করবে, গ্রো করে নতুন উৎপন্ন করবে, আবার আপনি পুনরুৎপাদনেও বলছেন যে গ্রো করবে, গ্রো করে নতুন করবে, তা দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো ভালো করে বুঝবে, অ্যাকচুয়ালি এই যে পুনরুৎপাদন বা রিজেনারেশন, এটা কিন্তু রিপ্রোডাকশনের পার্ট নয়, এটা কিন্তু রিপ্রোডাকশনের পার্ট নয়, আবার বলছি এটা কিন্তু রিপ্রোডাকশনের পার্ট নয়। টিকটিকির লেজ কেটে যদি যায় তাহলে টিকটিকির লেজ পুনরায় আবার গজিয়ে ওঠে, মানে আবার বেড়ে ওঠে, এটাই হচ্ছে রিজেনারেশন। তাহলে রিজেনারেশন কি? দেখো ফ্র্যাগমেন্টেশন আর রিজেনারেশনের পার্থক্যটা, ফ্র্যাগমেন্টেশনে সেই অর্গানিজমটা যখন মনে করছে যে না আমি ম্যাচিওর হয়ে গেছি, এবার আমাকে নিজেকে ফ্র্যাগমেন্টে ভেঙে দিতে হবে, মানে ভেঙে গিয়ে নতুন গ্রো করাতে হবে, তখন সে নিজের থেকে ভাঙছে। আর রিজেনারেশন হচ্ছে
বাইর থেকে এমন কিছু কিছু অর্গানিজম রয়েছে, তাদের মধ্যে বিশেষ কিছু কলা রয়েছে, যে তাকে যদি তুমি সেই অর্গানিজমটাকে যদি পিস 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 করে দাও, ওটা বাইর থেকে যদি আঘাত পেয়ে কেটে যায়, তাহলে সে ওই জায়গাটা আবার রিজেনারেটেড করবে এবং করে সে আবার কিন্তু নিজেকে একই অবস্থানে নিয়ে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে নিজের ইচ্ছা করে সে ফ্র্যাগমেন্ট গঠন করছে অর্গানিজমটা, বাট পুনরুৎপাদনের ক্ষেত্রে বাইর থেকে তুমি তাকে পিস 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 করে দিচ্ছ। তার ফলে সে যেখানটা পিস পিস করে দিচ্ছ, ওইখানে কিছু প্রাণীর বিশেষ কিছু কোষ থাকে, কলা থাকে, যার ফলে বিশেষায়িত কিছু কলা থাকার জন্য সে আবার রিজেনারেট করছে। এটা হচ্ছে পুনরুৎপাদন আর ফ্র্যাগমেন্টেশনের মধ্যে পার্থক্য। তাহলে অ্যাকচুয়াল কি রিজেনারেশন কি রিপ্রোডাকশনের মধ্যে পড়ছে? রিপ্রোডাকশন মানে কি? রিপ্রোডাকশন মানে হচ্ছে বাচ্চা সৃষ্টি করতে হবে বা নতুন প্রাণী সৃষ্টি করতে হবে, নতুন অর্গানিজম সৃষ্টি করতে হবে। কেউ তোমাকে কখন এসে কাটবে, তুমি সেখান থেকে 3টে পিস করবে, বাইরে থেকে এসে তুমি তার জন্য ওয়েট করে বসে থাকবে, দ্যাট ইজ নট দ্য রিপ্রোডাকশন। এটা রিপ্রোডাকশন নয়, বাট তবু এটাকে এই জায়গাতে ঢোকানো হয়, সবাই পড়ে, তোমরাও পড়ো, কিন্তু এটা রিপ্রোডাকশনের পার্ট নয়। ওকে, প্রশ্ন কিন্তু এখান থেকে আসে এবং এসে হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্ন। তাহলে এবার এনসিইআরটি কি লেখা রয়েছে বোঝাই। বলেছে সম্পূর্ণ বিভেদিত বহুজীব তাদের দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টি করতে সক্ষম। এর অর্থ হলো যদি কোনো জীব কোনোভাবে কেটে গিয়ে বা ভেঙে গিয়ে বহু খণ্ডাংশে বিভক্ত, কোনোভাবে কেটে গিয়ে অর্থাৎ বাহ্যিক ভাবে কাটছে, হয় তুমি কাটছো অথবা তার নিজের আঘাত লেগে কাটছে, তবে এর বহু খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে স্বতন্ত্র জীবে পরিণত হয়। অর্থাৎ আলাদা আলাদা, মানে মনে করো এই যে দেখাচ্ছি দেখো, প্ল্যানেরিয়া। এই প্ল্যানেরিয়া মনে করো 3টে অংশ তুমি কেটে দিয়েছো, ফলে কি হবে না, এই মাথাটা থেকে লেজটা গজিয়ে যাবে, এই লেজটা থেকে মাথাটা গজিয়ে যাবে, এরকম ভাবে নতুন নতুন কিন্তু যে নতুন নতুন কিন্তু যে হচ্ছে তার পুরো যে যেখানটা কেটে গেছে, যেখানটা তুমি কেটে দিয়েছো, সেটা নতুন ভাবে কিন্তু সৃষ্টি হয়ে যাবে। তো এইটা হচ্ছে পুনরুৎপাদন। প্রতিটি খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে একটি সম্পূর্ণ জীবে পরিণত হয়, একে পুনরুৎপাদন বলে। বিশেষিত কোষসমূহ দ্বারা পুনরুৎপাদন ঘটে। এটা কিসে ঘটে না, বিশেষ কিছু কোষ থাকে যার ফলে তার কিন্তু পুনরুৎপাদন ঘটে, এবং এই কোষসমূহ দ্রুত বৃদ্ধি পায় এবং বহু সংখ্যক কোষ তৈরি করে, যার ফলে ওই জায়গাটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এইবার দেখো পুনরুৎপাদন প্রজননের মতো একই রকম নয়। দেখেছো এনসিইআরটি তেও কিন্তু ডাইরেক্ট লেখা রয়েছে, যেটা আমি তোমাদের বললাম। পুনরুৎপাদন কিন্তু প্রজননের সঙ্গে নয়, সম্পর্কযুক্ত নয়, যেটা আমি তোমাদের বোঝালাম। বেশিরভাগ জীব প্রজননের জন্য সচরাচর তার দেহ কেটে গিয়ে খন্ড খন্ড হয়ে যাওয়ার উপর নির্ভর করে না। কেন অংশ পুনরুৎপাদনটা প্রজননের অংশ নয়? কারণ তার দেহ কখন কেটে খন্ডে খন্ডে বিভক্ত হবে, সে তার জন্য তো ওয়েট করতে পারে না রে ভাই, ডেফিনেটলি ওয়েট করতে পারে না। যার ফলে কিন্তু এই পুনরুৎপাদনটা কিন্তু মানে কি বলবো, যে এটা কিন্তু তোমার প্রজননের মতো, মানে প্রজননের ওপর অ্যাকচুয়ালি কি মানে প্রজনন কি বলা চলে না পুনরুৎপাদনকে। বুঝতে পেরেছো? তো তার কারণ হচ্ছে বেশিরভাগ জীব প্রজননের জন্য তার দেহ কখন কাটবে তার জন্য কিন্তু ওয়েট করে সে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, পুনরুৎপাদন কার ঘটে? যেমন প্ল্যানেরিয়া, এই যে প্ল্যানেরিয়া কৃমি, এর কিন্তু কি ঘটে না, পুনরুৎপাদন ঘটে। এবার হচ্ছে কোরকদ্গম। বোঝা গেছে পুনরুৎপাদন আর ফ্র্যাগমেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা? ক্লিয়ার? পরীক্ষায় প্রশ্ন আসবে, ভালো করে উত্তর দেবে। কোরকদ্গম কি বা বাডিং কি? দেখো, এই মনে করো একটা মনে করো আমার এই হাতে এই জায়গাটা মাংস বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, দিয়ে কেটে বাদ হয়ে নতুন জীবের উৎপত্তি। অর্থাৎ একটা হাইড্রার এখানে কোরক সৃষ্টি হলো, এটা বাড়ছে, এই বাডিংটা বাড়ছে 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 বাড়তে 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 কি হলো না, বাড়তে বাড়তে একটা কিন্তু হাইড্রার মতোই গঠন হলো, এবং সেটা পরবর্তীতে তার দেহ থেকে বিচ্ছিন্ন নতুন উদ্ভিদ সৃষ্টি করছে। ইস্টের দেখি হলো একটা বাডিং সৃষ্টি হলো, বাডিং বাড়ছে 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 বাড়ছে, সেটা ইয়ে হলো, সেখান থেকে বিচ্ছিন্ন হলো, বিচ্ছিন্ন হয়ে কিন্তু নতুন একটা ইস্ট তৈরি করলো। তো এগুলো হচ্ছে কিন্তু বাডিং। তাহলে হাইড্রার মতো জীবসমূহ কোরকদ্গম প্রক্রিয়া প্রজননের জন্য পুনরুৎপাদন কোষগুলোকে কাজে লাগায়। পুনরুৎপাদন ক্ষম কোষ মানে কি? পুনরুৎপাদন কোষ ক্ষম মানে হচ্ছে যে কোষগুলো তার বারবার রিজেনারেটেড হয়, বারবার রিজেনারেটেড হয়ে 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 কি করে না, সেটা বড় হতে থাকে। হাইড্রার দেটে নির্দিষ্ট স্থানে বারবার কোষ বদলের ফলে কি হয় না, উপবৃদ্ধ রূপে কোরকের সৃষ্টি হয়। এবার এই যে কোরকটা, এই কোরকটা কিন্তু আলাদা হয়ে কি হবে, নতুন হাইড্রার সৃষ্টি হবে। এই কোরকগুলো বৃদ্ধি পেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবে পরিণত এবং সম্পূর্ণ পরিণতি লাভের পর এরা জনিত জীব থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন জীবে পরিণত হয়। এইখানটা দেখো, এইখান থেকে কিন্তু আলাদা হয়। তাহলে হাইড্রা কোরকোদ্গম গঠনের জন্য তার কি রকম কোষগুলোই কাজে লাগায় না, পুনরুৎপাদন ক্ষম কোষগুলোই কাজে লাগায়। অর্থাৎ সব জায়গা থেকে তো আর তার বাডিং হবে না, বাডিং সেখানে হবে যেখানে তার কোষটা রিজেনারেট করতে পারবে, বেশি পরিমাণ সেল ডিভিশন করে বড় হতে পারবে, সেই জায়গাটা, একটা নির্দিষ্ট স্থানে কিন্তু তার
আমরা কোরক বা বাডটা দেখতে পাবো। ওকে, চল নেক্সট। নেক্সট হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন। আচ্ছা, এখন পর্যন্ত কি জানলাম? চারটে জিনিস জানলাম। একটা হচ্ছে বিভাজন, দ্বিবিভাজন জানলাম, বহুবিভাজন জানলাম, খন্ডিবিভাজন জানলাম, রিজেনারেশন জানলাম, বাডিং জানলাম। ওকে, দেখো ভেজিটেটিভ প্রোপাগেশন মানে কি? ভেজিটেটিভ প্রোপাগেশন মানে হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, এই যে অংশগুলো, উদ্ভিদের বীজ থেকে যে নতুন উদ্ভিদ জন্মায় সেটা কিন্তু যৌন জনন। দ্যাট ইজ নট ভেজিটেটিভ প্রোপাগেশন। আর এই ভেজিটেটিভ প্রোপাগেশনটা কিন্তু অযৌন জননেরই অংশ। অনেকে এটা ভুল করো। আমরা জননকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। এই ভেজিটেটিভ প্রোপাগেশনটা কিন্তু অযৌন জননেরই অংশ বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই কিন্তু অংশ। এবার উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার মতো অংশগুলো কি করে না পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ গঠন করে। মনে করো কোনো একটা উদ্ভিদের কাণ্ডকে আমি পুঁতে দিয়ে, এই কাণ্ডকে আমি বর্ষাকালে লেবু গাছের একটা ডালকে আমি কেটে পুঁতে দিয়েছি, তাহলে সেখান থেকে কি হবে? নতুন লেবু গাছ জন্মাবে বর্ষাকালে। আবার মনে করো যে কোনো একটা উদ্ভিদের আমি মূল উবড়ে এনে মাটিতে পুঁতে দিই, সেখান থেকে নতুন উদ্ভিদ হচ্ছে। আবার কোন একটা উদ্ভিদের পাতা, যেমন ব্রায়োফাইলাম বা পাথরকুচি পাতা থেকে দেখবে নতুন নতুন তার যে পত্র মুকুল, সেই পত্র মুকুল থেকে নতুন নতুন চারা গাছ জন্মায়। তো সেটাও কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন। অর্থাৎ দেখো কি বলছে, যে নতুন বস্তুত উদ্ভিদরা প্রজননের জন্য এমন সব পদ্ধতি ব্যবহার করতে পারে যেখানে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। এটা কিন্তু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না, উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। এই ধর্মটি অঙ্গজনন, এই ধর্মটি কৃষি ক্ষেত্রে আখ, গোলাপ, আঙ্গুরের মতো বহু উদ্ভিদ জনন জন্য। এবার যে লোয়ারিং গ্রাফটিং, তুমি বলো স্যার লোয়ারিং গ্রাফটিং কি? আমি বোঝাচ্ছি লোয়ারিং গ্রাফটিং, কিন্তু মনে রাখবে এই লোয়ারিং গ্রাফটিং কিন্তু কৃত্রিম অঙ্গজনন, মানে কৃত্রিম ভাবে তুমি যখন একটা গাছকে পালন করার জন্য ব্যবহার করছো, দ্যাট ইজ লোয়ারিং গ্রাফটিং। আর উদ্ভিদের যে প্রাকৃতিক অঙ্গজনন গুলো কি কি? যেমন ধরো তুমি একটা দেখবে যে, আমি দেখাচ্ছি প্রাকৃতিক অঙ্গজনন, কৃত্রিম অঙ্গজনন সবই দেখাচ্ছি। প্রাকৃতিক অঙ্গজনন মানে উদ্ভিদ নিজের থেকে যেগুলো প্রজননে অংশগ্রহণ করবে। যেমন ধরো আমার হাতে একটা আলু রয়েছে, আলু এনেছি তোমাদের দেখানোর জন্য। দেখো এই আলুটার এই যে অংশগুলো, এই যে দেখো এইগুলোকে চোখ বলা হয়, আলুর চোখ বলি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো থেকে মুকুল ওঠে। তোমরা ভালো করে দেখো, এই যে আলুর এই অংশটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু একটা চারা গাছ জন্মাবে, আবার এখান থেকে একটা চারা গাছ জন্মাবে, আবার এখান থেকে একটা চারা গাছ জন্মাবে, আবার এখান থেকে একটা চারা গাছ জন্মাবে। অর্থাৎ একটা আলুর মধ্যে, এই আলু কি? আলু কিন্তু একটা কাণ্ড, এটা কিন্তু মৃদগত কাণ্ড। তাহলে এই কাণ্ড থেকে এই অংশগুলো যে নতুন গাছ জন্মাচ্ছে, এটা কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন, বা এটা কিন্তু আমাদের হচ্ছে, এটা কিন্তু অঙ্গজ জনন। অর্থাৎ আলুর এই চোখগুলোতে কিন্তু মুকুল থাকে। এই আলুটা কিন্তু তোমাদের এনসিইআরটি তে রয়েছে এক্সপেরিমেন্টটা, তাই আমি তোমাদের সামনে নিয়ে এসে দেখালাম। ওকে, এবার বীজ থেকে সৃষ্ট উদ্ভিদের তুলনায় অঙ্গজনন প্রক্রিয়ায় যে উৎপন্ন উদ্ভিদ অনেক উন্নত হয় এবং অনেক তাড়াতাড়ি জন্মায়। ঠিক আছে, ওকে। এবার লেয়ারিং গ্রাফটিংটাও তোমাদের আমি বলবো। এছাড়াও বীজ সৃষ্টিতে অক্ষম কারা কারা? পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন আসবে। অক্ষম হচ্ছে কলা, কমলা, গোলাপ, জুঁইর মতো উদ্ভিদরাও কিন্তু এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। কোন পদ্ধতিতে? না অঙ্গজ জনন পদ্ধতিতে, এক্সক্লুসিভলি অঙ্গজনন পদ্ধতি, কারণ এরা বীজ সৃষ্টি করতে পারে না, বীজ সৃষ্টি করতে পারে না। ওকে, তাহলে অঙ্গজননের অপর একটি সুবিধা হলো এই প্রক্রিয়া উৎপন্ন সব উদ্ভিদের জিনগতভাবে অনেকটাই জনিত্রী জীবের সদৃশ হয়। কারণ অঙ্গজনন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কিন্তু একদম সেম টু সেম হবে। তাই জনিত্রী জীবের সব চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীবে পরিলক্ষিত হয়। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কি কি সুবিধা পেলাম আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের? প্রথম কথা, তাড়াতাড়ি গ্রো হবে। দ্বিতীয় কথা, একদম সেম টু সেম দেখতে পাবো, একদম হচ্ছে সেম টু সেম জনিত্রী জীবের মতো আমরা পাবো। মানে জনিত্রী জীবে হচ্ছে তোমার অপত্য জীবের মতোই পাবো। জনিত্রী জীব যেটা থেকে অপত্য জীব যেটা পাবো, সেটা একদম সেম টু সেম পাবো, একই রকম হবে, জিনগত ভাবে একই টাইপ হবে, একদম সেম। কি বললাম? মাথায় ঢুকেছে বিষয়টা? তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, প্রাকৃতিক অঙ্গজনন, তার আগে একটা এক্সপেরিমেন্ট বলেছে, একটি আলু তার উপরিতল পর্যবেক্ষণ করো, এতে কোনো খাস দেখতে পাওয়া যায় কি? পরীক্ষার প্রশ্ন কিন্তু এখান থেকে দেবে যে আলুর কোথায় আমরা নতুন মুকুল জন্মায়। দেখি যে আলুটা দেখো, এই আলুর এখানে একটা খাস দেখতে পাচ্ছি, এখানে একটা খাস দেখতে পাচ্ছি, দেখো ভালো করে, এখানে একটা খাস দেখতে পাচ্ছি, এখানে একটা নতুন চারা গাছ জন্মাচ্ছে। তো এই খাসগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু মুকুল জন্মায়, এগুলো কিন্তু, এটা কিন্তু প্রাকৃতিক অঙ্গজনন। আমি এই আলুটা কিছু দিয়েছি বাইরে থেকে, কোনো হরমোন প্রয়োগ করেছি বা কোনো মাটিতে লাগিয়েছি না, তাও কিন্তু দেখো এখান থেকে কিন্তু সে জন্মাচ্ছে। কারণ এর ভেতরে কি জমা রয়েছে? এর ভেতরে কিন্তু জমা রয়েছে স্টার্চ, এর ভেতরে কিন্তু শ্বেতসার জমা রয়েছে। সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু এর গাছটা সেখান থেকে এনার্জি পাচ্ছে, সেখানে গাছটা এনার্জি কাজে লাগিয়ে কিন্তু সে উপর দিকে উঠছে। ক্লিয়ার? এইটা হচ্ছে কিন্তু তোমার অঙ্গজ জনন। এবার যদি আমি একটা ছোলার যে অঙ্কুরোদ্গম হচ্ছে, সেটা কি জনন স্যার? দ্যাট ইজ যৌন জনন। ছোলা
অঙ্কুরিত ছোলার যে জননটা হচ্ছে সেটা কিন্তু যৌন জনন, সেটা কিন্তু অঙ্গ জনন নয়। বীজ বাদ দিয়ে বাকি পার্টস থেকে যেগুলো জন্মাবে, চারা গাছ যখন জন্মাবে, সেটাকে আমি অঙ্গজনন বলতে পারি। এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজনন। যেমন এই যে আমরা দেখবো যে আলুর স্ফীত কন্দ বা মৃদগত কাণ্ড থেকে যেটা জন্মাবে। আবার আমরা দেখি যে কচুর গুঁড়ি কন্দ দেখি, আমরা আদা রাইজোম দেখি, এগুলো সব অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন। পেঁয়াজের কন্দ দেখি, পেঁয়াজ থেকেও চারা গাছ জন্য পেঁয়াজের কন্দ দেখি। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যেমন আমরা দেখি যে মিষ্টি আলুর যে অস্থানিক মূল জন্মায়, সেই মিষ্টি আলুর অস্থানিক মূল থেকেও সেখানেও আমরা দেখতে পাই যে মিষ্টি আলুর যে মূল হয়, মূল যে হয় সেখান থেকে জন্মায়। এগুলো কিন্তু আবার দেখো ঘাস, দেখবে দুর্বা ঘাস যেটা আমরা ইউজ করি, সেই দুর্বা ঘাসের একটা কাণ্ড বের হয়, এটাকে স্টোলন বলা হয়। স্টোলন থেকে নতুন নতুন কি জন্মায়, নতুন নতুন উদ্ভিদ জন্মায়। আবার যে কচুরি পানা, সেই কচুরি পানারও এরকম একটা স্টোলন, অফসেট বা স্টোলন দরকার, স্টোলন জন্মায়, সেখান থেকে নতুন নতুন কচুরি পানা জন্মায়। এগুলো প্রত্যেকটাই অঙ্গজনন, অঙ্গ থেকে উৎপত্তি হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছে? এগুলো প্রত্যেকটা কিন্তু অঙ্গজনন। এবার দেখো এই যে আমাদের ব্রায়োফাইলাম বা পাথরকুচি, এখানে দেখো পাতার কিনারা থেকে যে নতুন নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, এটাও কিন্তু অঙ্গজনন, এটাও কিন্তু যৌনজনন নয়। এবার দেখো, এবার হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। গ্রাফটিং বা জোড় কলম বিষয়টা কি না, গ্রাফটিং হচ্ছে গ্রাফট করব। গ্রাফটিং মানে কি, দেখো আমি তোমাদের একটা দেখাচ্ছি, তোমাদের এনসিইআরটি ছিল না গোলাপের গ্রাফটিং। গ্রাফটিং মানে মনে করো টবে একটা আমার গোলাপ গাছ রয়েছে, এবার সেই গোলাপ গাছের কোনো একটা অংশ, এখানে তার একটা ডাল রয়েছে, সেই কোনো একটা অংশ আমি সুন্দরভাবে কাটলাম, আর একটা অন্য গোলাপের যে ডাল সেটা এনে এইটাকে ফুটো করে তার মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এটাকে বেঁধে টেঁধে যতক্ষণ এখানে মুকুল জন্মে ততক্ষণ রেখে দেওয়া হয়। এই যে অন্য একটা যে উন্নত ধরনের যে গাছকে আনছি, সিওন বলা হয়, আর এটাকে বলা, যেটা মাটির সঙ্গে লাগানো আছে, এটাকে স্টক বলা হয়। এই যে এটা এনে এর মধ্যে দিয়ে যে নতুন গাছ উৎপত্তি করছি, দ্যাট ইজ কে বলা হয় গ্রাফটিং। বা মনে করো একটা ডাল রয়েছে, সেই ডালে আমি কি করলাম না, এরকম করে আমি মাটি দিয়ে বেঁধে দিলাম, দিয়ে সেখানে জল টল দিলাম, সেখানে অঙ্কুর, মানে অঙ্কুর বলছি, মূল জন্মালো, তারপর সেই ডালটাই কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলাম। এটাও কিন্তু আমাদের কি বলবো, এটা কিন্তু আমাদের লেয়ারিং এর একটা এক্সাম্পল। তো এটা হচ্ছে লেয়ারিং, আর এটা হচ্ছে গ্রাফটিং বলবো। এই দেখো গ্রাফটিং করা হচ্ছে, এই যে নিয়ে এসে সিওন, এই সিওনটাকে নিয়ে এসে স্টকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে। বা একটা গাছ রয়েছে, সেই একটা গাছের সঙ্গে জোড়া করছে, এটা হচ্ছে গ্রাফটিং বলা হয়, জোড় কলম বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে আমি যদি বলি তোমাদের যে লেয়ারিং। লেয়ারিং মানে কি, মনে করেন লেবু গাছ রয়েছে, একটা ডালকে তুমি নিচে এরকম রেখে দাও। লেয়ারিং এর দেখো, লেয়ারিং গ্রাফটিং এর অনেক রকম ভাগ রয়েছে, কিন্তু বিষয়টা বোঝো। গ্রাফটিং মানে কি, একটার সঙ্গে আরেকটা আমি জোড়া লাগাচ্ছি। আর লেয়ারিং মানে কি, তুমি তার একটা ডালকে বাঁকিয়ে মাটির নিচে পুঁতে দিচ্ছ, দিয়ে এখানে মাটি চাপা দিয়ে দিচ্ছ, এখানে জল দাও, দিয়ে এখানে তার মূল জন্মাবে, তখন এটাকে ডালটাকে কেটে নাও, কেটে নিয়ে আবার লাগিয়ে দাও, তাহলে কিন্তু সেটা নতুন গাছের উৎপত্তি হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু কৃত্রিম অঙ্গজনন। লেয়ারিং, গ্রাফটিং, এটা কিন্তু তোমাদের রয়েছে। আচ্ছা, লেয়ারিং কার করি আমরা? সাধারণত লেবু গাছের লেয়ারিং করি, লেবু গাছে প্রচুর লেয়ারিং করা হয়। গ্রাফটিং কার করি? গোলাপ গাছের আমরা প্রচুর গ্রাফটিং করি, কমলা গাছের আমরা লেয়ারিং করি। ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এইবার আমরা চলে আসছি রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন। দেখো একটা রুটিকে যদি রুটি অনেকদিন ধরে তুমি রেখে দাও, সেটা যদি একটু জল লেগে যায়, একটু আলো লেগে যায়, তাহলে জল, আলো আর রুটির মধ্যে খাদ্য রয়েছে, তার মানে সেখানে কি জন্মাবে? ছত্রাক জন্মাবে। সেটা হচ্ছে রাইজোপাস। রাইজোপাস কিন্তু মাল্টি সেলুলার, তো সেটাকে আমরা রাইজোপাস বলি। বা ব্রেড মোল্ড বলা হয়, ব্রেডটাকে নষ্ট করে দেয়, রুটিটাকে নষ্ট করে দেয়, এইভাবে রাইজোপাস জন্মায়। এইটা বড় হয়ে যাবে, এখানে আবার একটা জন্মাবে, বা এর রেণুগুলো বা স্পোর, এই যে রেণুস্থলী থাকে, এটাকে রেণুস্থলী বলা হয়। এইটাকে বলা হয় হাইপি, এটাকে বলা হয় হাইপি। এই যে ব্রেড মোল্ডের অনুসূত্র বা হাইপি, এই যে অনুসূত্র বা হাইপি থাকে, অপরদিকে দণ্ডাকৃতি অনুসূত্রের শীর্ষভাগে, মানে অনুসূত্রের শীর্ষভাগে কিন্তু রেণুস্থলী থাকে। সেই রেণুস্থলী ফেটে গিয়ে যখন পড়বে, আবার ওখানে হাজার হাজার কিন্তু রাইজোপাস জন্মাবে। তাহলে রাইজোপাস বা ব্রেড মোল্ড, যেটা রুটিটাকে নষ্ট করে দিচ্ছে, একটা ছত্রাক, সেটা কি না, সেটা কিন্তু তোমার রেণু উৎপাদনের মাধ্যমে প্রজনন করছে। হ্যাঁ, তো এই যে উপরে উপস্থিত ক্ষুদ্র স্ফীত গোলক আকৃতি গঠনসমূহ জননে অংশগ্রহণ করে, এই স্ফীত গোলক আকৃতি অংশসমূহকে রেণুস্থলী বা এগুলো কোষ বা রেণু সমন্বিত হয়। এই রেণু অবশেষে বৃদ্ধি পেয়ে আবার নতুন রাইজোপাস গঠন করে। তাহলে রাইজোপাস হচ্ছে রেণুর মাধ্যমে কিন্তু তার হচ্ছে জননে সে টেক পার্ট করে বা অংশগ্রহণ নেয়। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে বলো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যে জননগুলো পড়লাম বা জননের যে টাইপ গুলো পড়লাম, এই টাইপ গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হয়। ওকে, চল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে স্পাইরোগাইরা পড়লাম, স্পাইরোগাইরা খন্ডি ভবন হচ্ছে, প্ল্যানেরিয়া রিজেনারেশন হচ্ছে, হাইড্রার হচ্ছে তোমার বাডিং হচ্ছে, ইস্টের বাডিং হচ্ছে, অ্যামিবার হচ্ছে দ্বিভাজন হচ্ছে, লেসমেনের দ্বিভাজন হচ্ছে, প্লাজমোডিয়ার বহুবিভাজন হচ্ছে। এগুলোই পরীক্ষা প্রশ্ন আসবে।
চলো প্রশ্ন করি এবার, কিছু এমসিকিউ করে নিই। তোমরা প্রত্যেকেই এমসিকিউ গুলো যদি অ্যান্সার দিয়ে দাও ভালো করে, করার পর না দেখে, তাহলে বুঝবে যে তোমাদের চ্যাপ্টার রেডি। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমি তোমাদের রিভিশন করালাম এবং ভালো করে পয়েন্ট টু পয়েন্ট সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বিষয় বোঝালাম। এর বাইরে একটা প্রশ্ন কখনোই কিন্তু আসবে না, আসা পসিবলও না, বারবার বলছি। চলো প্রশ্নটা আমি কিন্তু করে দিই তোমাদের। কি বলেছে দেখো, বলেছে যে, দেখো বলেছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ ফ্র্যাগমেন্টেশন কমন। ফ্র্যাগমেন্টেশন কার হয়? শুধুমাত্র দেখো, যেমন তোমাদের প্রশ্ন দিয়েছে শুধুমাত্র কয়েকটি এককোষী জীবের মধ্যে, শুধুমাত্র কয়েকটি বহুকোষী জীবের মধ্যে, সমস্ত সমস্ত এককোষীতে হবে না, সমস্ত বহুকোষীতে হবে না, শুধুমাত্র কয়েকটি বহুকোষী জীবের মধ্যে, বা অনলি এ ফিউ মাল্টিসেলুলার অর্গানিজম। এক্ষুনি পড়ালাম, এটা কিন্তু তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা প্রশ্ন। তাই এনসিআরটি ভালোভাবে যদি না পড়ো তাহলে কিন্তু হবে না। আর সমস্ত চ্যাপ্টারের এনসিআরটি যদি ভালোভাবে পড়তে চাও উইথ এমসিকিউ, তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচ জয়েন করতে পারো। সেই স্ট্র্যাটেজি মেনটেন করেই আমি তোমাদের পড়াই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। বলছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন, অযৌন প্রজনন খণ্ডিতকরণের মাধ্যমে ঘটে কাদের? একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। শুধুমাত্র সরল দেহ সংগঠিত বহুকোষী, সকল বহুকোষী, শুধুমাত্র এককোষী, শুধুমাত্র জটিল দেহ সংগঠিত বহুকোষী। দেখো প্রশ্নটা এক, প্রশ্নটা এক, কিন্তু আবার অপশনে তোমাকে কনফিউজ করছে। কেন না, এই যে সরল দেহ টার্মটা ঢুকিয়ে, অনলি ইন সিম্পল বডি অর্গানাইজড মাল্টিসেলুলার অর্গানিজম। ইয়েস, অপশন নাম্বার 1 উইল বি ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 3 নম্বর প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ কমনলি রেফার্ড টু এজ ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড কাকে বলি? এক্ষুনি বললাম, ব্রেডটাকে যে নষ্ট করছে দ্যাট ইজ আমাদের হচ্ছে রাইজোপাস। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্ন। Which modes of reproduction is used by unicellular organism? Unicellular organism বা এককোষী জীব, এই এককোষী জীব কোনটা ইউজ করে? দেখো, বাডিং, পুনরুৎপাদন, বিভাজন, এটা তো হবে না। বিভাজন শুধুমাত্র ইউজ করে, কেবল বিভাজন। ইয়েস, দিস ইজ রাইট। বারবার বলেছে এককোষী মানে শুধুমাত্র বিভাজন ইউজ করবে। বিভাজন দু প্রকার, একটা দ্বিবিভাজন, একটা হচ্ছে বহু বিভাজন। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসছি আমি 5 নম্বর প্রশ্নে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। হুইচ ইউনিসেলুলার অর্গানিজম হ্যাজ হুইপ লাইক স্ট্রাকচার, চাবুকের মতো গঠন আছে। দেখো একদম ডাইরেক্ট কপি প্রশ্ন, টেকনিশিয়ানেও এসেছে, গ্রুপ ডি তেও এসেছে, টেকনিশিয়ানেও এসেছে, গ্রুপ ডি তেও তোমাদের সেম প্রশ্ন এসেছে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, বাট একটা একটা শিফট এমন গেছে টেকনিশিয়ানের, যেখানে রিপ্রোডাকশনের প্রশ্নে ভরে দিয়েছে। এরকম শিফট গুলো আমি তোমাদের করিয়েছি, আই বাটনে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নাও। টেকনিশিয়ানের কি হবে? অ্যামিবা না, ইস্ট না, প্লাজমোডিয়াম না, ক্লেসমেনিয়া বা কালা জ্বরের জীবাণু। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। বলছে পুনরুৎপাদনের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য? দেখো প্রশ্ন দেখে মনে হবে ইজি, বাট অপশন দেখে তুমি যদি না ভালো করে এনসিআরটি পড়ে আসো তাহলে কিন্তু তুমি শেষ। অনেক কি করে, পুনরুৎপাদন ও প্ল্যানেরিয়া পড়ে নিয়েছি ব্যাস, আর কিছু পড়বো না। বুঝে বুঝে ভালো করে পড়তে হবে। আমাদের এখানে লাইন বাই লাইন পড়ানো হয়, প্লাস বোঝানো হয় একটা একটা জিনিস। পুনরুৎপাদন প্রজনন একই প্রক্রিয়া, সকল জীবের ক্ষেত্রে এর নাম ভিন্ন। ভুল কথা। পুনরুৎপাদন এবং প্রজনন এক নয়, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। রিজেনারেশন ইজ নট সেম অ্যাজ রিপ্রোডাকশন। ইয়েস, দিস ইজ রাইট। এটা এনসিআরটি তেও মেনশন রয়েছে। পৃথিবীর কোন জীবের পুনরুৎপাদন ক্ষমতা নেই, এটা ভুল কথা। পুনরুৎপাদন সম্পূর্ণ নতুন জীবের জন্ম দেয়, এটাও ভুল কথা। রিজেনারেশন গিভ রাইজ টু টোটালি নিউ অর্গানিজম, টোটালি নিউ অর্গানিজম দেয় না। একটা অর্গানিজমের কোন একটা পার্ট যদি কেটে যায়, তার ইয়ে করে, তার হচ্ছে রিজেনারেশন করে। টোটালি একটা নতুন জীবের উৎপত্তি কিন্তু সে করতে পারে না। নেক্সট আমরা চলে এসেছি 7 নম্বর প্রশ্নে। কি বলছে দেখো, নিচের কোন বিধিটি ভুল? লেসমেনিয়ার বাইনারি ফিশনের নির্দিষ্ট অবস্থানে ঘটে। ঠিকই, লেসমেনিয়ার যে বাইনারি ফিশন সেটা নির্দিষ্ট অবস্থানে ঘটে। প্লাজমোডিয়াম বাইনারি ফিশনের মাধ্যমে একসাথে অনেকগুলি অপত্য কোষে বিভক্ত, এটা তো একদম ভুল কথা। অ্যামিবাতে বিভাজনের সময় দুটি কোষের বিভাজন যে কোনো সমতলে ঘটতে পারে, ঠিক কথা। ইস্টের থেকে ছোট ছোট বার্ড বেরোতে থাকে, যা আলাদা হয়ে আরো বৃদ্ধি পায়। ভাই প্লাজমোডিয়ামে তো বহু বিভাজন ঘটে বা মাল্টিপল ফিশন ঘটে, তাই এখানে বাইনারি ফিশন তো ঘটে না। সো অপশন বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টেকনিশিয়ান গ্রেড দিতে আসা প্রশ্ন। ভাই আমার মন গড়া প্রশ্ন না, টেকনিশিয়ান গ্রেড দিতে আসা প্রশ্ন। নিম্নলিখিত কোন অযৌন প্রজননের পদ্ধতিতে যদি কোনো প্রাণীকে কেটে ফেলা হয় বা অনেক টুকরো করা হয়, তবে এই টুকরোগুলি অনেকগুলো পৃথক প্রাণীতে পরিণত হয়? দেখো এখানে ফ্র্যাগমেন্টেশন অপশন নেই, বাট যদি এখানে ফ্র্যাগমেন্টেশন অপশন থাকতো তখন তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে। তুমি অনেকগুলো কেটে ফেলা হয়, যখন তুমি বাহ্যিক বিষয়টা বলছো যে অনেকগুলো কেটে ফেলা হয়, তখন অবভিয়াসলি উত্তর হয়ে যাবে রিজেনারেশন বা পুনরুৎপাদন উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
পাইরোগাইরাতে প্রজননের ধারণাটা কি বা প্রজননের ধরনটি কি? দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন বা খন্ডি ভবন। নেক্সট প্রশ্ন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকের ক্লাসটিকে ভালো লেগেছে। এটা পার্ট 1 গেল। পার্ট 2 তে আমরা আলোচনা করব যে উদ্ভিদের যে যৌন প্রজনন কিভাবে হয়, তারপর মানুষের রিপ্রোডাকশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে। আর যারা ভাবছো যে স্যার প্রতিটা ক্লাস আমি এরকম পেতে চাই, প্রতিটা ক্লাস আমি এনসিইআরটি ভিত্তিক করতে চাই পরীক্ষার আগে, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, শুধু এমসিকিউ পড়ে তুমি পাস করতে পারবে না। এনসিইআরটি লাইন বাই লাইন ভালো করে পড়ে তবেই তুমি পাস করতে পারবে, যেটা টেকনিশিয়ানে বারবার বারবার প্রমাণিত হয়েছে। ভিক্টরি এডুকেশনে বহু ছেলে মেয়ে ক্লাস করে আজকে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছে। তো এরাও অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছে। তো তুমি যদি এদের মতোই ক্লাস করতে চাও, আমাদের এই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো। সায়েন্স স্পেশাল ব্যাচ 2 যদি জিকে এর সঙ্গে ইনক্লুড করে নাও, এই ব্যাচটাতেও অ্যাডমিশন নিতে পারো। অনেকে বলে স্যার আপনার ব্যাচের হাই প্রাইস। তাহলে আমি একটা কথা বলবো, আমাকে একটা চ্যানেলের নাম কমেন্ট করে তুমি বলো যে চ্যানেলে যে স্যার তোমাকে পড়াচ্ছে সেই স্যারের সঙ্গে তুমি কথা বলতে পারো, সেই স্যারের সঙ্গে ডাউট ক্লিয়ার করতে পারো, সেই স্যারের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। যদি সেই স্যারের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো এমন কোন চ্যানেল থেকে থাকে, বড় চ্যানেল আমাদেরই মতো, তাহলে আমি বলবো যে আমার ফিস তার জন্য একদম জিরো করে দেবো। কোনো চ্যানেল এরকম পাবে না, ঠিক আছে? কিন্তু আমি সেই নিজের সময় বের করে প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, প্রত্যেকের ডাউট ক্লিয়ার করি, প্রত্যেকে ফোন করলে আমাকেই পাবে। কারণ একজন টিচারের সঙ্গে একজন ছাত্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনো পয়সা দিয়ে কেনা যায় না। তাই আমি কখনোই এরকম স্টুডেন্ট কোঅর্ডিনেটর, একজন লোক বসে আছে, 5জন লোক বসে আছে, কখনোই রাখবো না। সে আমার যদি 5,000 স্টুডেন্ট হয়ে যায়, আমি লিস্ট করে রাখবো, তা কথা বলার দরকার পড়লে টাইম দিয়ে দেবো, কিন্তু তখনও পর্যন্ত আমি তাদের সঙ্গে কথা বলে যাব। এই ফেসিলিটিসটার জন্যই, প্লাস পড়ানো তো যথেষ্ট কোয়ালিটিপূর্ণ পড়ানো হয়, ঠিক আছে? বাজারে পচা চিংড়িও রয়েছে, বাজারে 300 টাকার ইলিশ মাছও রয়েছে। যখন বাজারে যাবে তুমি, একই সাইজ একই ওয়েট 200 টাকার ইলিশ মাছও রয়েছে, আবার 2000 টাকার ইলিশ মাছও রয়েছে। 200 টাকার ইলিশ মাছ হচ্ছে পচা, টিপলে গন্ধ বেরোবে, খেলে পেট খারাপ হবে, পেট খারাপের যদি ইলাজ করতে যাও তোমার আবার 2000 টাকা বেরিয়ে যাবে। আর 2000 টাকার যদি ইলিশ মাছ তুমি খাও, তাহলে তোমার পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে, ঠিক আছে? একটাই কথা বলবো যে দেখো, অনেকে বলবে স্যার আমার সামর্থ্য নেই। যাদের সামর্থ্য নেই তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে যে যেটা নিচ্ছি তোমাদের কাছে আর যেটা দিচ্ছি তোমাদের, দুটো রেশিও যদি করো, দেখবে যে অন্যান্যদের থেকে কিন্তু অনেক বেশি তুমি পাচ্ছ। ব্যাস এটুকুই বলবো। আর প্রত্যেককে বলবো যারা শুধু ভিক্টরি এডুকেশনের ইউটিউব চ্যানেলে পড়ছো, প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং ডেফিনেটলি ক্লাসগুলোকে শেয়ার করবে। থ্যাংক ইউ প্রত্যেকে। দেখা হবে পরের ক্লাসে। প্রিপারেশন যদি নিতে হয় রেলওয়ের, তাহলে শুধুমাত্র ভিক্টরি এডুকেশন বাংলায়। থ্যাংক ইউ প্রত্যেক।